কানে তালা লাগানো এক বিকট শব্দ। চারদিকে শুধু ধোঁয়া আর মানুষের আর্তচিৎকার। রাজনীতির এক নিভৃতচারী দেশপ্রেমিককে কেন এভাবেই বিদায় নিতে হলো? আজ আমরা দেখব ইতিহাসের সেই কালো রাতের অন্তরালে লুকিয়ে থাকা সত্য। ক্রাইম এবং ইনভেস্টিগেটিভ সব রোমহর্ষক কাহিনী নিয়মিত দেখতে অপরাধের অন্তরালে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ২৭ জানুয়ারি ২০০৫। সময় তখন আনুমানিক সন্ধ্যা ৬:৩০। হবিগঞ্জ সদর থানায় তখন ডিউটি অফিসার সাধারণ ডায়েরি লিখছিলেন। হঠাৎ ল্যান্ডফোনের বেলটা বেজে ওঠে। ওপাশ থেকে আসা কণ্ঠস্বরটি ছিল আর্তনাদে ভরা। স্যার, সর্বনাশ হয়ে গেছে, বৈদ্যের বাজারে বোমা ফুটেছে, কিবরিয়া সাহেব রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন, অনেক মানুষ মারা গেছে, তাড়াতাড়ি পুলিশ পাঠান। খবর পাওয়া মাত্রই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দ্রুত ফোর্স নিয়ে বৈদ্যের বাজারের দিকে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশের খুব একটা সময় লাগেনি, কিন্তু সেখানে গিয়ে পুলিশ যা দেখল তা কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ছিল না। চারদিকে মানুষের জুতো, স্যান্ডেল আর ছিন্ন ভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এবং তার সঙ্গীরা তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। চিৎকার আর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। পুলিশ দ্রুত এলাকাটি কর্ডন করে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করে। পুলিশ লক্ষ্য করল এই হামলা সাধারণ কোনো ককটেল হামলা নয়, কারণ ঘটনাস্থলের মাটি অনেকটা দেবে গিয়েছিল এবং চারপাশের দেওয়ালে গভীর গর্ত তৈরি হয়েছিল। সাথে সাথেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলো যে এটি একটি পরিকল্পিত বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড। পরদিন সকালেই ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। তদন্তের শুরুতেই তারা একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েন। বিস্ফোরণের পর মানুষের হুড়োহুড়িতে অনেক আলামত নষ্ট হয়ে গিয়েছিল, তবে অভিজ্ঞ তদন্তকারীরা প্রতিটি ধূলিকণা খুঁটিয়ে দেখতে থাকেন। হঠাৎ করে একজন তদন্তকারী একটি ধাতব পিন এবং কিছু ছোট ছোট লোহার বল খুঁজে পান। এগুলো সাধারণ বোমায় থাকে না, এটি ছিল আরজেস গ্রেনেডের স্লিন্টার এবং সেফটি পিন। তদন্ত দল বুঝতে পারে এই গ্রেনেড কেবল পবল প্রশিক্ষিত কোনো গ্রুপ বা সামরিক বাহিনী ব্যবহার করে। এটি ছিল এই কেসের প্রথম বড় ক্লু। এরপর পুলিশ স্থানীয় লোকজনকে জেরা শুরু করে। একজন প্রত্যক্ষদর্শী জানান, জনসভা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে জনসভার প্যান্ডেলের পেছনের দিকে ৩-৪ জন অপরিচিত যুবককে তিনি দেখেছিলেন, যারা বারবার মোবাইল ফোনে কারো সাথে কথা বলছিল এবং তাদের কাঁধে ব্যাগ ছিল। পুলিশ সেই তথ্য অনুযায়ী এলাকার মোবাইল টাওয়ারের কল রেকর্ড সিডিআর সংগ্রহ করতে শুরু করে। কয়েক হাজার কল লিস্টের মধ্যে পুলিশ লক্ষ্য করে বিস্ফোরণের ঠিক ২ মিনিট আগে এবং ৫ মিনিট পরে কিছু নির্দিষ্ট নম্বর থেকে অন্য জেলায় ঘন ঘন যোগাযোগ করা হয়েছে। সেই নম্বরগুলোর অবস্থান ট্র্যাক করতেই পুলিশ একটি ভয়ঙ্কর নেটওয়ার্কের হদিশ পায়। তদন্তকারী দল জানতে পারে অপরাধীরা হামলার পর সিলেটের দিকে পালিয়ে গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ এলাকায় কিছু উগ্রপন্থী সংগঠনের সদস্যরা আত্মগোপন করে আছে। এক গভীর রাতে পুলিশ ও বিশেষায়িত বাহিনীর একটি দল সিলেটের সেই সম্ভাব্য আস্তানাটি ঘিরে ফেলে। অভিযানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুলিশ যখন বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে তখন ভেতর থেকে অপরাধীরা পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ আগে থেকেই পালানোর সব পথ বন্ধ করে দিয়েছিল। কোনো রক্তপাত ছাড়াই পুলিশ সেখান থেকে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক তল্লাশিতে তাদের ঘর থেকে কিছু উগ্রবাদী বই এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ছিল হামলার সরাসরি পরিকল্পনাকারী। তাকে যখন হাতকড়া পরিয়ে গাড়িতে তোলা হচ্ছিল তখন তার শান্ত চেহারা দেখে পুলিশও অবাক হয়ে গিয়েছিল। এই গ্রেফতারটিই ছিল এই জটিল রহস্য উন্মোচনের প্রধান চাবিকাঠি। গ্রেফতারকৃতদের অন্ধকার ঘরে নিয়ে আসা হলো।
শুরুতে তারা ছিল পাথরের মতো শক্ত, কোনো কথাই বলছিল না। কিন্তু যখন গোয়েন্দারা তাদের সামনে মোবাইল ফোনের কল রেকর্ড এবং ঘটনাস্থল থেকে পাওয়া গ্রেনেডের স্প্লিন্টারের ফরেনসিক রিপোর্ট তুলে ধরলেন, তখন তাদের সেই আত্মবিশ্বাস ভাঙতে শুরু করল। দীর্ঘ 10 ঘন্টার ম্যারাথন জেরার পর মূল পরিকল্পনাকারী ভেঙে পড়ে এবং স্বীকারোক্তি দিতে শুরু করে। সে জানায়, আমাদের লক্ষ্য ছিল কিবরিয়া সাহেবকে শেষ করে দেওয়া। আমরা জানতাম তিনি কখন জনসভা শেষ করবেন। সে স্বীকার করে যে এই হামলার জন্য তারা 3 মাস ধরে রেকি করেছিল। এমনকি তারা ঢাকার একটি গোপন আস্তানায় বসে গ্রেনেড ছোড়ার মহড়াও দিয়েছিল। অপরাধী আরও জানায়, গ্রেনেডগুলো সীমান্ত এলাকা দিয়ে বিশেষ প্যাকেটে করে আনা হয়েছিল এবং হামলার দিন তারা সাধারণ মানুষের মতো লুঙ্গি ও পাঞ্জাবি পরে ভিড়ের মধ্যে মিশে গিয়েছিল। তাদের মিশন সফল হওয়ার পর তারা দ্রুত পাহাড়ি পথে সিলেটের দিকে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের দিনটি ছিল নিখুঁতভাবে সাজানো। ঘাতকরা জানত জনসভা শেষ হওয়ার মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয় এবং নিরাপত্তা বেষ্টনী কিছুটা শিথিল থাকে। ঘাতকদের একজন প্যান্ডেলের একদম দক্ষিণ পূর্ব কোণে অবস্থান নেয়। যখন শাহ এএমএস কিবরিয়া মঞ্চ থেকে নেমে তার গাড়ির দিকে এগোচ্ছিলেন, ঠিক সেই সময় প্রথম গ্রেনেডটি ছোড়া হয়। প্রথম বিস্ফোরণের শব্দে যখন সবাই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করে, তখনই দ্বিতীয় গ্রেনেডটি সরাসরি কিবরিয়া সাহেবের পায়ের কাছে গিয়ে পড়ে। আরজেস গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে হাজার হাজার স্প্লিন্টার তার শরীরে বিদ্ধ হয়। ঘাতকরা এমনভাবে গ্রেনেডটি ছুঁড়েছিল যেন পলায়নের পথ প্রশস্ত থাকে। ধোঁয়ার কুণ্ডলী এবং মানুষের আর্তনাদের সুযোগ নিয়ে তারা চোখের পলকে ভিড়ের আড়ালে অদৃশ্য হয়ে যায়। মূলত হিট অ্যান্ড রান পদ্ধতিতে এই অপারেশনটি চালানো হয়েছিল। শাহ এএমএস কিবরিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত আমলা এবং সফল অর্থমন্ত্রী। 1931 সালে হবিগঞ্জের জালালাবাদে জন্ম নেওয়া এই মানুষটি 1954 সালে সিএসপি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। জীবনের বড় একটা সময় তিনি বিদেশে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু কেন তাকে হত্যা করা হলো? এর পেছনে ছিল গভীর রাজনৈতিক ও আদর্শিক ষড়যন্ত্র। কিবরিয়া সাহেব ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি তৎকালীন সরকারের আমলে অর্থনীতির স্বচ্ছতা এবং উগ্রবাদ বিরোধী কঠোর অবস্থানে অনড় ছিলেন। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার প্রচেষ্টা উগ্রবাদী গোষ্ঠীগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তদন্তে বেরিয়ে আসে যে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং মেধাবী নেতৃত্বকে চিরতরে স্তব্ধ করে দেওয়াই ছিল খুনিদের মূল লক্ষ্য। তার এই দেশপ্রেম এবং প্রগতিশীল চিন্তাধারাই ছিল তার জীবনের কাল। ঘাতকরা মনে করেছিল তাকে সরিয়ে দিতে পারলে বাংলাদেশের প্রগতিশীল অগ্রযাত্রা থমকে যাবে। এটি কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়, ছিল একটি আদর্শকে হত্যার চেষ্টা। দীর্ঘ তদন্ত এবং কয়েক দফা চার্জশিট দাখিলের পর আদালত এই মামলার ঐতিহাসিক রায় প্রদান করে। আদালত রায়ে উল্লেখ করে যে এটি একটি রাষ্ট্রদ্রোহিতার শামিল অপরাধ। মামলার মূল আসামিদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। যদিও এই বিচার সম্পন্ন হতে দীর্ঘ 1 দশকের বেশি সময় লেগেছে, কিন্তু এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। শাহ এএমএস কিবরিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজও আমাদের পথ দেখায়। ঘৃণা ও সহিংসতার রাজনীতি কখনো দেশের মঙ্গল বয়ে আনতে পারে না। আমাদের সচেতন থাকতে হবে যাতে আগামীর বাংলাদেশে আর কোনো কিবরিয়াকে এভাবে হারিয়ে যেতে না হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সত্য ঘটনার উন্মোচন নিয়ে। ধন্যবাদ।